আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যদি দেশের পরিস্থিতি খুব একটা ভালো না সেরকম মুহূর্তে আমি তোমাদের এই ভিডিওটা করছি। আজকে আমরা 2024 এইচএসসি কেমিস্ট্রি সাজেশন এর থেকে কি কি পড়তে হবে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু জাস্ট দেখাই দিব। আর গত 2 দিন আগে মানে তোমাদের সেকেন্ড পেপারেরটা আমি অলরেডি দেখাই দিয়েছি যে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমি সাজেশন থেকে জাস্ট ওইটাই দেখাই দিব যে কোন কোন প্রশ্নগুলো না পড়লেই নয়, মানে যেখান থেকে সিকিউ আসবে সেটা একটু বলে দিব। তো আজকে আমি চলে যাচ্ছি শুরুতেই আমাদের এটা। তো আশা করি সবার কাছে এই সাজেশনের কপি আছে। এটা হলো এইচএসসি 24 ফার্স্ট পেপার সিকিউ সাজেশন। আর এমসিকিউ আর ক খ এর জন্য তোমাদের অলরেডি আমি সাজেশন দিয়ে দিয়েছি যে কোনগুলো ক খ একটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। আর এমসিকিউ এর জন্য পড়তে বলেছি বইয়ের পেছনের গুলো আগে, মানে প্রত্যেকটা বইয়ের পেছনে অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে ওই এমসিকিউ গুলো ভালো করে শেষ করে যাও, শেষ টাইমে এটা করলেই এনাফ। আর যাদের সময় বেশি থাকবে তারা বোর্ড প্রশ্ন অর্থাৎ 2021, 2022, 2023 তিনটা বোর্ডের অল এমসিকিউ প্রশ্ন সলভ করে চলে যাবে। তা আসি প্রথম আমি চ্যাপ্টার 2 থেকে শুরু করি। আমাদের যেহেতু টোটাল 8 সেট প্রশ্ন, 8 সেট প্রশ্ন কিভাবে আসবে সে কম্বিনেশনটা আগে বলে দিই। 8 সেট প্রশ্নের মধ্যে ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 গুণগত রসায়ন থেকে 2 সেট আসবে, এখানে লেখা আছে গুণগত রসায়ন থেকে 2 সেট প্রশ্ন আসবে। এরপর ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন 3 সেট প্রশ্ন আসবে। আর সেকেন্ড ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন, এখান থেকে 2 সেট প্রশ্ন আসবে, তাহলে এই গেল 7 সেট। আর চ্যাপ্টার 5 এটা থেকে আমাদের আরো 1 সেট প্রশ্ন আসবে। চ্যাপ্টার 5 যেটা এটা পড়াশোনা খুবই কম, চ্যাপ্টার 5 এর প্রশ্ন খুবই কম আছে, কর্মমুখী রসায়নের যেটা প্রশ্ন কম এটা থেকে মাত্র 1 সেট প্রশ্ন আসবে। এই কম্বিনেশন। এখন আসি যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা কোথা থেকে সিকিউ গুলো হবে। প্রথম আসো যে পরমাণুর মডেল। এই পরমাণুর মডেল অতটা ইম্পর্টেন্ট না, মাত্র 1 স্টার দেওয়া মানে কি ম্যাক্সিমাম বোর্ড মানে 10টা বোর্ড থেকে হয়তো 10টা বোর্ড থেকে হয়তো 2 থেকে 3টা বা খুব বেশি হলে 1 থেকে 2টা, 2টা বা 3টা বোর্ডও করবে না, হয়তো 1 থেকে 2টা বোর্ড তোমার এই যে পরমাণু মডেল থেকে প্রশ্ন দিতে পারে। এছাড়া এই পরমাণু মডেল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। দেখো ময়মনসিংহ বোর্ড 23-এ কেবলমাত্র পরমাণু মডেল থেকে প্রশ্ন আসছে, 22 সালে একটাতে আসছে। তাহলে এই যে খুবই কম সময় দেখো এই প্রশ্ন আসে। আর এই যে সিলেট বোর্ডেও দিছে, 22 সালে দিছে। তার মানে 2টা করে বোর্ডে দেখা যাচ্ছে যে পরমাণু মডেল থেকে প্রশ্ন করে। এখন সেই 2টা বোর্ড কোনটা হবে এটা তো বলার উপায় নাই। সুতরাং তুমি যদি সেই বোর্ডের মধ্যে পড়ে যাও তাহলে অবশ্যই এই প্রশ্ন ইম্পর্টেন্ট যদি না দিয়ে বসে। এই কারণে এই পরমাণু মডেল গুলো তুমি রিডিং পড়ে যাবা ভালো করে যাতে লিখতে পারো। পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। আর 2টা মডেল যদি পড়ে যাও তাহলে এদের তুলনাটাও বইয়ের পেছনে আছে, দেখবা যে এই বইতে রাদারফোর্ডের বোর পরমাণু মডেলের তুলনা ওটাও পড়ে যাবে। তো প্রথম কথা হলো এটা প্রশ্ন সব বোর্ডে আসবে না, হয়তো 8টা বোর্ড থেকে 2টা বোর্ড, সর্বোচ্চ 2টা বোর্ড এই প্রশ্ন নিতে পারে। তো এই প্রশ্নটা একটু পড়ে যাওয়া এই কারণে যে সেই 2টা বোর্ডের মধ্যে তুমি পড়ে যাও কিনা সেই সম্ভাবনা কেউ উড়াই দিতে পারে না। এ কারণে আমরা পরমাণু মডেলটা পড়ে যেতে হবে। এরপর আসো যে কোয়ান্টাম সংখ্যা আহ্বায়ক নীতি, পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি। এখান থেকে একটা গদাগের প্রশ্ন কনফার্ম আসবে। এই কোয়ান্টাম সংখ্যা আহ্বায়ক নীতি, পাউলির বর্জন নীতি আর হুন্ডের নীতি একটা প্রশ্ন অবশ্যই আসবে। তো এই প্রশ্নগুলো আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেকটা পড়তে হবে। প্রশ্নগুলো খুবই সহজ। এই পরমাণু তৃতীয় কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা যদি পারো পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, গত বছর কুমিল্লা বোর্ড মানে 22 সালে কুমিল্লা বোর্ডে ছিল, এই প্রশ্নটা পড়ে যাওয়া উচিত। 2টা প্রশ্ন আসলে একই। পঞ্চম কক্ষপথ পড়লে জাস্ট অল্প একটু একটা লাইন বেশি লিখতে হয় যে পঞ্চম কক্ষপথে জি উপস্তর নাই। জি উপস্তর না থাকলে কি করতে হয় সেটা আশা করি ক্লাসে পড়াই দিছিলাম। তো এই যে 1 আর 2, এই যে 1 আর 1-এর অথবা দুইটাই কিন্তু সেম প্রশ্ন। এটা হলো আউপাউ নীতির প্রশ্ন, এই কোয়ান্টাম সংখ্যার প্রশ্ন। এরপরে আসো যে পাউলির বর্জন নীতির প্রশ্ন। পাউলির বর্জন নীতির প্রশ্ন যে একটা পরমাণুতে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো এক হয় না, একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হয়। তো এই প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সময় আসতে পারে। আর প্রশ্নগুলো কোথা থেকে পড়ে নিবে, এই যে দেখো বরিশাল বোর্ড 23-2 এর ঘ, কুমিল্লা বোর্ড 23-6 এর ঘ, এখান থেকে এই প্রশ্নগুলো আছে। এই প্রশ্নগুলো ওখান থেকে দেখলেই তুমি পড়ে নিতে পারবে। আচ্ছা, ক্রোমিয়ামের ডি ইলেকট্রন সমূহ শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা আসছে, এটা দিনাজপুর বোর্ডে আসছিল আর তার আগে ঢাকা বোর্ডের সাথে রিপিট হয়েছে। তাহলে এই 2টা প্রশ্ন কিন্তু সেম, 2 আর 3 নাম্বার প্রশ্ন অলমোস্ট সেম জিনিস।
প্রায় কাছাকাছি লেখা। আচ্ছা, এরপরে আসো 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্নটা হলো আউটবাউ নীতি। আউটবাউ নীতির ব্যতিক্রম আছে হলো কপার আর ক্রোমিয়ামে। এই দুই জায়গায় হলো ফোরেস কমপ্লিট না করে 3D তে চলে যায় কেন? এটা হলো আংশিক পূর্ণ আর পূর্ণ অরবিটালের স্থিতিশীলতা বেশি বলে এই নীতিটা ঘটে বা এটা ঘটে। এটার একটু ব্যাখ্যা দিলে হয়ে যাবে। এই প্রশ্ন খুবই সহজ। কোথা থেকে পড়বে? এখানে সাল লেখা আছে। আচ্ছা, উদ্দীপকের পরমাণুটি 3p বা 3ds এর হুন্ডের নীতি মেনে চলে। প্রশ্নটা এখান থেকে পড়ে নিবা, বিশেষ করে সালফার পরমাণু ক্ষেত্রে এটা বেশি দিতে দেখা যায়। তাহলে এই যে এটা পড়ে নিলে তোমার হয়ে যাবে। তাই এখান থেকে বললাম কি, এই যে কোয়ান্টাম সংখ্যা, আউটবাউ নীতি, পাউলির বর্জন নীতি, এই 5টা প্রশ্ন পড়তে খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে। এই 1 ঘন্টা সময় দিয়ে এই 5টা প্রশ্ন পড়ে ফেলবে। একটা গদাগের প্রশ্ন আশা করতেছি এখান থেকে পাবা। এই যে 2 নাম্বার যেটা। এবার আসো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। যদি তোমার ভাগ্য খারাপ না থাকে তাহলে তুমি অবশ্যই এই যে কক্ষপথের ধাপান্তরের যে ম্যাথ, এই ম্যাথের একটা প্রশ্ন তুমি কনফার্ম পাবা, একটা ঘ দাগের 4 নাম্বার প্রশ্ন। তাহলে এই ঘ দাগের যে 4 নাম্বার প্রশ্নটা হবে সেটা থেকে কি বের করতে বলতে পারে? প্রথমে বের করতে বলতে পারে তরঙ্গ দৈর্ঘ্য বের করো। যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে ল্যামডা বের করবা। আর যদি বর্ণ বের করতে বলে তাহলে মানে তরঙ্গ দৈর্ঘ্য আগে বের করে সেটা লাল, নীল, বেগুনি নাকি আসমানি নাকি সবুজ সেটা বের করার জন্য বলতে পারে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করে এই দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যেটার মধ্যে সাথে মিলে যাবে বর্ণটা সেই কালার হবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে হলো শক্তি নির্ণয়ের কথা বলতে পারে যে শক্তি নির্ণয়। তা শক্তি কিভাবে নির্ণয় করবা? শক্তি নির্ণয়টা আমি ক্লাসে করে দিয়েছি, = hc/λ। অর্থাৎ তুমি আগে থেকে ল্যামডা বের করে নিবা ধাপান্তরের ফর্মুলা দিয়ে। সেখান থেকে ল্যামডা যদি ওখানে বসায় দাও তাহলে তোমার শক্তি বের আসবে। এখান থেকে 3 ধরনের প্রশ্ন আসে, একটা হলো বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বের করো, অথবা বর্ণ বের করো, অথবা শক্তি নির্ণয় করো। আর কিছু ক্ষেত্রে বলে কি কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, মানে 2টা ধাপান্তরের চিহ্ন দিয়ে দেয়, দিয়ে বলে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম সেটা বের করতে বলে। আহ তা এই প্রশ্ন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এখানে সব ধরনের গুলো আছে। অসীম থেকে আসলে কি হবে, বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য আসলে কি হবে, এগুলো একটু দেখবা। কিন্তু শক্তি নির্ণয়ের প্রশ্ন সলভ করবা, 10 বার 23 আসছে, সবগুলো সলভ করবা। এটা একটা খদাক। যদি তোমার ভাগ্য ভালো নয় এটা থাকবে। 10টা বোর্ড থেকে মিনিমাম 7টা বোর্ড এই প্রশ্নটা করবে। মিনিমাম 6 থেকে 7টা বোর্ড এই প্রশ্ন, 10টা বোর্ড যদি টোটাল হয় 6 থেকে 7টা বোর্ড এই প্রশ্ন করবেই। আচ্ছা, = hc/λ, এই যে এই ফর্মুলা আর এখানে সেম জিনিস, শুধুমাত্র এখানে ল্যামডাটা আগে থেকে এখানে বের করবে আর এখানে ল্যামডাটা তোমার বের করতে বলতে পারে। শক্তি দেয়া থাকবে, ল্যামডাটা বের করতে বলতে পারে। আর এখানে ল্যামডার জন্য ওই যে ধাপান্তরের ক্ষেত্রে n2 n1, এখানে n2 n1 থাকবে না, ডেলির ভ্যালু দেয়া থাকবে। কোথা থেকে দেখে নিবা? বরিশাল বোর্ড 23 একের ঘ নম্বর প্রশ্নটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা যে কিভাবে প্রশ্ন আসবে। আচ্ছা, বর্ণনামূলক 2টা প্রশ্ন আছে। বর্ণনামূলক 2টা প্রশ্ন রেয়ার কেসে আসবে। সেটা শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা, তারা এই 2টা প্রশ্ন একটু পড়ে যেতে পারো। তাছাড়া গতানুগতিক আসার কথা না, হয়তো একটা বোর্ডে এই ধরনের প্রশ্ন করবে এরকম আবোল তাবোল। যে বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেন বর্ণালী সিরিজ উৎপত্তি, যদিও তেমন কিছু না। বোর তত্ত্ব অনুসারে স্বীকার্য যে 3 নাম্বার, সেই স্বীকার্য 3 নাম্বারটা লিখে তারপরে ওই যে ইলেকট্রন গুলো প্রথম কক্ষপথে আসলে লাইম্যান, দ্বিতীয় কক্ষপথে আসলে বামার, তৃতীয় কক্ষপথে আসলে প্যারসেন, এই যে এইগুলো লিখলেই হলো শেষ এই প্রশ্ন। আর বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্তকরণ করা হয় প্রত্যেকটা বইয়ে দেখবা ছোট করে একটা জায়গায় লেখা আছে যে রুজ পাউডার দিয়ে। ওই জায়গাটা পড়লে এটা শেষ। তো এই 2টা প্রশ্ন আমি সবার জন্য বললাম না, এই 2টা প্রশ্ন শুধুমাত্র কার জন্য? যারা 90 95 পাইতে চাও তারা অবশ্যই এ ধরনের প্রশ্ন প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। তাছাড়া তোমার যদি সময় না থাকে তুমি এই দুটি স্কিপ করতে পারো, কারণ খুবই কম ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে এক সেট প্রশ্ন এখান থেকে পাবো, এই এক সেট প্রশ্ন যদি এইটা থেকে একটা দিয়ে দেয় তাহলে ঘদাগ বা গদাগ এখান থেকে একটা দিবে, আর এখান থেকে একটা গ, আর এই জায়গা থেকে এটা ঘদাগ হওয়ার পসিবিলিটি বেশি। সুতরাং আমি এখান থেকে কিছুই বাদ দিয়ে বলতে, এটুকু যদি তুমি নিজে দায়িত্ব বাদ দিতে চাও তা দিতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। তবে হ্যাঁ, একটা বোর্ডে এই প্রশ্ন করতেই পারে, সুতরাং পড়ে যাওয়া ভালো। কোয়ান্টাম সংখ্যা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। হাইড্রোজেনের পারমাণবিক প্রণালীর 1 আর 2 নাম্বার প্রশ্ন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 3 4 চাইলে বাদ দিতে পারবা। আর এই যে স্থির কক্ষপথের ব্যাসার্ধ শক্তি, এটাও অতটা ইম্পর্টেন্ট না। 23 সালে আসে না, 22 সালে একবার আসছিল, 21 সালে একটা জায়গায় আসছিল। ওটাও ইম্পর্টেন্ট না, অতটা মাথা ঘামানোর দরকার নেই, এটা স্কিপ করতে পারো এখন। এবার আসো দ্রাব্যতা। দ্রাব্যতা এবং আয়ন শনাক্তকরণ থেকে এক সেট প্রশ্ন আসবেই আসবে, অবধারিত। এখান থেকে দ্রাব্যতার যেটা বেশি ইম্পর্টেন্ট, এটা গদাগের প্রশ্ন। দ্রাব্যতা দেয়া থাকবে, দ্রাব্যতা গুণফল বের করো, প্র্যাকটিস করবো অবশ্যই। 3 4টা এখান থেকে করে দেয়া আছে, এই যে সালগুলো লেখা আছে। আচ্ছা, দ্রাব্যতা গুণফল দেয়া থাকবে, দ্রাব্যতা বা ঘনমাত্রা বের করো, এখান থেকে প্র্যাকটিস করবো 1 2টা, তাহলেই হবে। এই 2টা প্রশ্ন গদাগে আসতে পারে। ঠিক আছে।
দুটি দ্রবণ মেশালে অদক্ষেপ পড়বে কিনা মোস্ট ইম্পর্টেন্ট। ধরে রাখো যে 10টা বোর্ড থেকে মিনিমাম 6 থেকে 7টা বোর্ড এই প্রশ্নটা করবে। 3 দাগের প্রশ্নটা, মানে তোমার ভাগ্য যদি খুব খারাপ না হয়ে থাকে, এই যে একটা বা দুইটা বোর্ড স্কিপ হবে, সেই তার মধ্যে যদি তুমি না পড়ে যাও, তাহলে অবশ্যই 3 নাম্বার প্রশ্নটা তোমার থাকবেই থাকবে। এটা অবশ্যই অনেকগুলো করে যাবা। এরপরে আসো, দ্রবণ ঠান্ডা করলে, আচ্ছা এই প্রশ্নটা শুধুমাত্র একবার ঢাকা বোর্ডে আসছিল। তা ঢাকা বোর্ডের থেকে দেখা যায় যে কোনো একটা বোর্ড রিপিট করলে করতে পারে, তাছাড়া করবে না। তো এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট না, কোনো একটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সেই বোর্ডটা কি আমি নিজেও জানি না, কোনো একটা বোর্ড হয়তো করতে পারে, তাছাড়া করবে না। তো এই প্রশ্ন পারলে করো, না পারলে দরকার নাই। আর এইটা পড়ে যেতে হবে, দ্রবণ ঠান্ডা করলে কতটুকু পদক্ষেপ পড়বে। তো আমি এখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন পড়তে বলবো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আর এই যে 4 নাম্বার, এই চারটা অবশ্যই পড়ে যাবে। এবার আসা, এই সমায়নের ম্যাথ আছে, এই সমায়নের ম্যাথ অবশ্যই, এই যে সমায়নের ম্যাথ দেখো, এই যে একটা দুইটা, এই দুইটা বা তিনটা ম্যাথ এখান থেকে একটু করে যাবা। লেস ইম্পর্টেন্ট, হয়তো একটা বোর্ড পড়তে পারে বা দুইটা বোর্ড সর্বোচ্চ, সমায়নের ম্যাথ সচরাচর দেয় না। সমায়নের ম্যাথ দেখো, এই যে গত বছর শুধু দিনাজপুর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, তাছাড়া কিন্তু অন্য কোথাও আসে নাই, দুইটা বোর্ডে আসছে। সুতরাং এবছরও ধরে রাখো দুইটা বোর্ডেই সমায়নের ম্যাথ থাকবে, বাকি 8টা বোর্ড সমায়ন থেকে কোশ্চেন করবে না। তো সেই দুইটা বোর্ড তো বলা যায় না। এ ধরনের প্রশ্নগুলো যেটা বললাম কি লেস ইম্পর্টেন্ট, দুই একটা বোর্ড করবেই, তাদের জন্য সমায়ন পড়ে যেতে হবে। তো সমায়ন হলো একটা বর্ণনামূলক প্রশ্ন, এই যে এটা কিন্তু বর্ণনা ব্যাখ্যা করতে হয়, আর একটা হলো ম্যাথের প্রশ্ন। এই দুইটা প্রশ্ন একটু করে যাবা। আর এই যে গ্লোবাল লবণের তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক, এই যে যশোর বোর্ড 23-এর ঘদাগের প্রশ্নটা একটু দেখে যাবা, যশোর বোর্ড এই ঘদাগের প্রশ্নটা পড়লে বুঝতে পারবা যে এটার অ্যান্সার কিভাবে দিতে হবে। অথবা কুমিল্লা বোর্ড 21-এর ঘদাগ প্রশ্ন একই আছে। তাহলে আমি যদি বলি যে দ্রাব্যতা থেকে কি কি পড়তে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার আসবেই আসবে ধরে রাখো। আর এই যে 4 নাম্বার, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট না, স্কিপ করতে পারো। 7 নাম্বার থেকে বললাম কি সময় নিজে দায়িত্বে পড়তে হবে, কারণ যে কোনো একটা বোর্ড সিলেক্ট হতে পারে, বাকি বোর্ড গুলো দিবেন। আয়ন শনাক্তকরণে যাই, আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, ক্যালসিয়াম আর কপার, এখান থেকে 4টা পড়বো। সোডিয়ামও দেওয়ার পসিবিলিটি খুবই কম। তাহলে এখান থেকে আমি 4টা আয়ন পড়তে বললাম, এই যে এই তিনটা, প্রথম তিনটা, আর এই যে এটা 4টা। আর অম্লীয় মূলকের মধ্যে এই যে প্রথম দুইটা পড়লেই এনাফ। তাহলে এই 6টা আয়ন শনাক্তকরণ দেখে যাওয়া। 6টা আয়ন শনাক্তকরণ পড়ে গেলে আশা করা যায় তুমি এখান থেকে প্রশ্ন অ্যান্সার দিতে পারবে। আর আয়ন শনাক্তকরণ কিভাবে লিখতে হয়, ইউটিউবে আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখবা। আমার ইউটিউব চ্যানেলে যে যে আয়ন শনাক্তকরণ, ওখানে ডিটেলস একটা ফরম্যাটে লিখে দেওয়া আছে, ওই ফরম্যাটে লিখতে পারলেই হবে। তো এই গেল হলো আমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 গুণগত রসায়নের প্রশ্ন কিভাবে সলভ, মানে কি কি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট সেটা বললাম। এখন আমি চলে যাচ্ছি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, এখান থেকে 3 সেট সিকিউ আসবে, আর এটা কনফার্ম আসবেই। এখন এই জায়গাটায় একটা সমস্যা কি, এই চ্যাপ্টারে সব থেকে বেশি প্রশ্ন আছে, মানে চ্যাপ্টার 3-তে প্রশ্নের অভাব নাই, অসংখ্য প্রশ্ন। এবং যে জায়গাগুলো থেকে সিকিউ আসতে পারে সেই জায়গাগুলো সব পড়ে যেতে হয়। যেমন আয়নীকরণ শক্তি, তোমার কিছু বাদ দেওয়ার সুযোগ নাই, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমার পড়ে যেতে হবে। যদি তুমি ভালো স্টুডেন্ট না হয়ে থাকো, তাহলে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমার আগে থেকে জানা, কারণ অ্যান্সার গুলো খুবই ছোট, 2-3 লাইনে মাত্র অ্যান্সার। এই যে বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি কম কেন, এই প্রশ্নটা যা, এই ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম কিন্তু সেম অ্যান্সার, শুধুমাত্র এটা দ্বিতীয় পর্যায়ের মৌল, এটা তৃতীয় পর্যায়ের মৌল, সেম টু সেম ব্যাখ্যা দিতে হবে। নাইট্রোজেন থেকে অক্সিজেন আয়নীকরণ শক্তি কম কেন, এটা যে প্রশ্ন। ফসফরাস থেকে সালফারের আয়নীকরণ শক্তি কম কেন, সেম প্রশ্ন। এই যে একটা করে ওয়ারে যেটা লেখা আছে, এটা হলো দ্বিতীয় পর্যায়ের জন্য, এটা হলো তৃতীয় পর্যায়ের জন্য, এটা দ্বিতীয় পর্যায়ে, এটা তৃতীয় পর্যায়ে, বাদ দেওয়ার সুযোগ নাই, সবগুলো দেখে যেতে হবে। আচ্ছা, সোডিয়াম ম্যাগনেসিয়াম আয়নীকরণ শক্তির তুলনা করে, একবার আসছিল ঢাকা বোর্ডে, একটু একবার জাস্ট রিডিং দিলেই পারবা। সমইলেকট্রিক আয়নের আয়নীকরণ শক্তির তুলনা করো চিটাগাং বোর্ড। মোটামুটি ইম্পর্টেন্ট। এই যে নিষ্ক্রিয় গ্যাস হয়ে যায়, নিষ্ক্রিয় গ্যাস হলে এখান থেকে ইলেকট্রন সরাতে আরো বেশি শক্তির প্রয়োজন হবে। তা আয়নীকরণ শক্তির এই যে প্রশ্ন আছে, কোনো প্রশ্নই তোমার বাদ দেওয়ার সুযোগ নাই, সবগুলো দেখতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে 3 সেট সিকিউ আসবে, যে কোনো প্রশ্ন সিকিউ সেট করা যায়। আর এই প্রশ্নগুলো যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, পড়তে খুব বেশি হলে তোমার 1 ঘন্টা সময় লাগবে এই কয়টা প্রশ্ন, কারণ প্রশ্নগুলোর অ্যান্সার খুবই ছোট ছোট। আচ্ছা, এরপর আসো, এটা তুমি স্কিপ করলে করতে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট না। ইলেকট্রন আসক্তি থেকে অ্যাটলিস্ট 1 নাম্বার প্রশ্নটা পড়ে যেতে হবে। আর যারা খুব ভালো স্টুডেন্ট, আজ পর্যন্ত এই প্রশ্ন আসে নাই, কিন্তু এবছর এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি রিটেনে ছিল। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি রিটেনে ছিল, কোনো টিচারের নজরে থাকলে সে হয়তো কোশ্চেনটা করে দিবে। এই জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও পড়ে যাওয়া উচিত। আর যদি মনে হয় যে না স্কিপ করবো, তাহলে 2 নাম্বার প্রশ্ন তুমি স্কিপ করতে পারো, 1 নাম্বারটা পড়লে হবে। অর্থাৎ ইলেকট্রন আসক্তি থেকে একটা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট।
এরপরে আসি আমরা সংকরণ। সংকরণ থেকে যাই আসুক না কেন, আকৃতি, গঠন, বন্ধন কোণ অথবা দুইটার মধ্যে তুলনা করতে বলতে পারে। তো প্রথমত যা এইখান থেকে কোন কোনগুলো তুমি পড়ে যাবা বিগত বছরে আসা প্রশ্ন থেকে, দেখো CCl4, যেগুলো যেগুলো আমি পড়তে বলবো, CCl4 পড়বা, মিথেন পড়বা, ঠিক আছে, PCl5 পড়বা। SF6টা চাইলে বাদ দিতে পারো, SF6 অতটা ইম্পর্টেন্ট না, গত বছর কুমিল্লাতে আসছে। আচ্ছা, এই দুইটা পড়তে হবে, ইথিন আর ইথাইন, এদের গঠন বর্ণনা। অ্যামোনিয়া পড়তে হবে, H2O পড়তে হবে। তাহলে আর যারা খুবই ভালো স্টুডেন্ট তারা H2S টা দেখবা, আর যদি ভালো স্টুডেন্ট না হয়ে থাকে অত দরকার নেই, দেখো ময়মনসিংহ পড়তে এসে আসছে। এই সংকরণেরও কিছু বাদ দেওয়ার থাকে না, কারণ কি যেটাই আসুক না কেন তোমার বেসিক ভালো হলে সবটাই তুমি নিজে লিখতে পারো। আমি যাদের পড়াই তাদের অবশ্যই বলি কি, এটা একটা গরু রচনা, যাই আসুক না কেন একটা গরু রচনা লিখে দিলে হয়ে যায়, ফরম্যাট লিখে। তো এটা একটা সুন্দর ফরম্যাট আছে, ওই ফরম্যাটের মধ্যে শুধু বসাই দিলে অ্যান্সার হয়ে যায়। তো যারা এই ফরম্যাট জানো তাদের জন্য কষ্ট হবে না। এখান থেকে কি কি পড়বা, মিথেন, PCl5, SF6 বাদ দিতে পারো, এই যে ইথিন আর ইথাইন, NH3, H2O। আর H2S টা পারলে একটু পড়ো, তাতে তোমার উপকার হবে, কারণ দিলে দিতে পারে যে কোনো একটা বোর্ডে, কোন বোর্ডে দিবে সেটা শিওর না। এখন আসা যাক, এইখান থেকে কোনগুলোর বর্ণনা পড়তে বললাম সেটা তো বললাম। এবার আসা যাক, আচ্ছা এই মিথেন যে কথা, মিথেন আর CCl4 এই দুটো কিন্তু একই জিনিস, জাস্ট এখানে হাইড্রোজেনের জায়গায় শেষ লাইনে ক্লোরিনের কথা বলতে হবে। তাছাড়া মিথেন আর CH4 কিন্তু একই জিনিস। PCl5 পড়বা, ইথিন ইথাইন পড়বা, NH3 পড়বা, H2O পড়বা, H2S টা করতে পারো। আর এই যে কার্বন ডাই অক্সাইড, দেখো দুইবার আসছে আজ পর্যন্ত, কার্বন ডাই অক্সাইড না না পড়ার দরকার নাই, অতটা ইম্পর্টেন্ট না। একবার আসছে, হয়তো এবছর একটা ভোট দিলে দিতে পারে, নাই দিবে না, সুতরাং কার্বন ডাই অক্সাইড না পড়লেও চলবে। আর কার্বন ডাই অক্সাইড বইয়ে নাই, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডটা তোমাদের বইয়ে দেওয়া নেই, এই জন্য ওটা স্কিপ করতে পারো। এরপরে যাই আমরা, এই তুলনা, মিথেনের সাথে NH3 এর তুলনা করতে বলতে পারি, এটা sp3, এটা sp3, কিন্তু এটা 109.5 ডিগ্রি, কিন্তু এটা 160 ডিগ্রি কেন। অথবা অ্যামোনিয়ার সাথে পানি, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যামোনিয়ার সাথে পানির তুলনা করতে বলে, কারণ কি অ্যামোনিয়া আর এই যে মিথেন, এই দুইটার, অ্যামোনিয়া আর হলো H2O, দুইটার মধ্যে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। কিন্তু এটার বন্ধন কোণ 107 ডিগ্রি আর এটার বন্ধন কোণ 104.5 ডিগ্রি কেন, এটাই হলো প্রশ্ন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 1 নম্বর প্রশ্নটা। তুলনা করতে বলবে, দেখো এতগুলো জায়গায় আসছে, যে কোনো একটা জায়গা থেকে বের করে পড়ে নিবে। এরপর আসো NH3 আর PH3, এই দুইটার মধ্যে সংকরণ, দুইটা sp3, কিন্তু বন্ধন কোণে যে একটা 107, একটা 93 ডিগ্রি। কেন, আমি পড়াইছি ক্লাসে। H2 এর ক্ষেত্রে একই, অর্থাৎ 2 আর 3 নম্বর প্রশ্ন একই প্রশ্ন, যে এদের বন্ধন কোণে ভিন্নতা আছে, সংকরণে ভিন্নতা নাই। আর এই যে NF3, NH3, এগুলো কেউ যদি চাও একবার একটু রিডিং দিবা, যারা ভালো স্টুডেন্ট তারা, তাছাড়া তুমি চাইলে এটা স্কিপ করতে পারো এগুলো। আচ্ছা, এই যে 5 নম্বর প্রশ্নটাও এরকম লেস ইম্পর্টেন্ট, তবে দেখে যাওয়া উচিত, কারণ এখানে সন্নিবেশ বন্ধন হয়, একবার আসছে দেখো কুমিল্লা বোর্ড, মানে যে কোনো প্রশ্ন এখানে দেয়। BF4 আর BCl4 এর গঠন, এই দুটো একদম সেম টু সেম, সেম লেখা, চাই না চাইলে অতটা ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপ করতে পারো। তো আমি যদি বলি সংকরণ থেকে তোমার ইম্পর্টেন্ট কি জিনিস, আগে থেকে সংকরণের বর্ণনা, মিথেন পড়বা, CCl পড়বা, PCl5 পড়বা, এই যে ইথিন আর ইথাইন পড়বা, NH3 পড়বা, H2O পড়বা, এই কয়টা। বা যারা একটু ভালো, এই H2 এর বর্ণনা যে H2SO একই, কারণ কি এটা দ্বিতীয় পর্যায়ে, এটা তৃতীয় পর্যায়ে, তাছাড়া তেমন কোনো চেঞ্জ নাই, একই প্রশ্ন। আর এখান থেকে তিনটার মধ্যে তুলনা করতে বলবে, তুলনা করতে বললে ব্যাখ্যা দিবা, দিলেই হয়ে যাবে, মানে অল্প অল্প সামারি লিখে ব্যাখ্যা দিলে হয়ে যায়। আচ্ছা, এই যে এই দুইটা প্রশ্ন, 2 আর 3 নম্বর প্রশ্ন সেম, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 4 নম্বর আর 5 নম্বর আর 6 নম্বর তোমার যদি সময় না থাকে স্কিপ করতে পারো, তবে যারা ভালো স্টুডেন্ট তাদের আমি সাজেস্ট করবো সবগুলো দেখে যেতে। ওকে, এবার আসো হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো 1 নম্বর প্রশ্নটা, গদা গ্যাসে বা ঘদা গ্যাসে। আর গত বছর দেখা গেছিল যে, দেখো দুইটা বোর্ড এই প্রশ্ন করছে, কাকে কাদের দিকে করছে দেখো, এই যে ঢাকা বোর্ড যে প্রশ্ন করে, পরের বছর ঢাকা বোর্ডের দেখা দেখি সেই প্রশ্নটা অন্য বোর্ড গুলো সিলেক্ট করে, এটা একটা কাকতালীয় ব্যাপার। মানে এবছর দেখো 23 সালের প্রশ্ন, ঢাকা বোর্ডে 23 সালে যেগুলো আসছে সেগুলো হয়তো ঢাকা বোর্ড স্কিপ করবে বা দিবে দু একটা, কিন্তু রিপিট কিন্তু হয়। কিন্তু কি হবে, এই ঢাকা বোর্ডের গত বছরের মানে এই বছরের প্রশ্নগুলো দেখে অন্য বোর্ড গুলো একটা দুইটা বোর্ড প্রশ্ন করবে, এটা কিন্তু হয়। ঠিক আছে, এই জন্য ঢাকা বোর্ডের প্রশ্ন ভালো সলভ করতে হয়। ঢাকা বোর্ডের প্রশ্ন সহজ আছে, মোটামুটি ইজি টাইপ থাকে, এই জন্য সব বোর্ড ঢাকা বোর্ড থেকে কপি করে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ধন থেকে যদি তোমার প্রশ্নের কথা বলি, 1 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বরটা একটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, তাই এর স্ফুটনাঙ্ক বেশি। 3 নম্বরটা একই, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে এই দুইটার মধ্যে, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, তাই হলো এদের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ।
তো এই হলো এখান থেকে 1 2 3, 1 2 3 এর মধ্যে এক মোস্ট ইম্পর্টেন্ট, আর 2 3 রিডিং দিলবা, দিয়ে চলে যাবা। তাহলে যদি আমি বলি যে চ্যাপ্টার 3 এর কি প্রশ্ন, কিছুই বাদ দেওয়ার সুযোগ পাচ্ছি না, বলতে পারো বাদ দিচ্ছেন কই, কারণ 3 সেট সিকিউ আসবে আর যে কোনো প্রশ্নই সিকিউ থাকবে, এজন্য বাদ দেওয়ার সুযোগ থাকে না। আয়নীকরণ শক্তি পুরোটা পড়ে যেতে হবে। ইলেকট্রন আসক্তি থেকে একটা বলছি, আর এখান থেকে সংকরণের মধ্যে কোন কোনগুলো বললাম সেটা তো বলে দিলাম, এটা 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 এগুলো বলে দিলাম, এই দুইটা NH3 আর হলো H2, পারলে H2SO পড়ে যাবা। আর এখান থেকে 1 2 আর 3 মোস্ট ইম্পর্টেন্ট, আর যারা ভালো তারা 4ও পড়তে পারো, 1 2 3 পড়লে হবে। ওকে, এবার আসো হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থেকে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 2 3 যদি একবার রিডিং দিয়ে যাও এমনি পারবা, সহজ প্রশ্ন। ফাজানের নীতি থেকে এই 1 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 1 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। আর কেউ যদি চাও যে এই 3 নম্বরটা একটু দেখে যাও, কারণ 3 নম্বরটা ময়মনসিংহ বোর্ডে 21-এ আসছিল, কিন্তু অন্য সব ক্ষেত্রে আসে নাই, মানে এবছর রিপিট হওয়ার পসিবিলিটি আছে। যদিও ইম্পর্টেন্ট কম, অনেক ইম্পর্টেন্ট কম, আসলে কিন্তু আসতে পারে 1 নম্বরটাই বেশি। আর ইম্পর্টেন্ট কম হলেও এটা একটু দেখবা। আর NH4 H2 সব প্রশ্নগুলো একই, ফাজানের নীতিটা জানলেই জাস্ট সব প্রশ্ন একই লেখা যায়, যারা পড়ছো তারা জানোই। ওকে, এরপরে হাজারের নিতের আরো প্রশ্ন আছে, সবগুলোর ব্যাখ্যা একই, যারা ভালো স্টুডেন্ট তারা পড়বা, যারা ভালো স্টুডেন্ট না, কষ্ট হয়, তারা শুধুমাত্র 1 নম্বরটা দেখে যাও। পি ব্লক মৌলের রসায়ন, এখানেও তোমার প্রচুর পরিমাণে বর্ণনামূলক প্রশ্ন আছে, তবে হ্যাঁ, যারা এই বর্ণনা পারো তারা এমনি লিখতে পারবা। যেমন 1 নম্বর প্রশ্নটা এতবার আসছে দেখছো, 23 সালে কয় জায়গায় আসছে, 3 জায়গায়, 22 সালে কয় জায়গায় আসছে, 2 জায়গায়, আর 21 সালে 1 জায়গায়। তো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে, বারবার সিলেক্ট করে, এই প্রশ্নটা কিন্তু বাদ দেওয়ার কোনো কোনো সুযোগ নেই। ঠিক আছে, 1 নম্বরটা। 2 নম্বরটা একবার আসছে, এগুলো একবার রিডিং দিয়ে যাবা, কারণ এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো একবার করে রিডিং দিয়ে গেলে এমনি পারবা। আর যারা ভালো স্টুডেন্ট তারা সব তো একটু ভালো মতো রিডিং দিও, তার আগে থেকে পড়া আছে। এরপরে আসি যে ডি ব্লক মৌলের রসায়ন। ডি ব্লক মৌল থেকে এই যে ঢাকা বোর্ড প্রশ্ন করে, দেখছো, ডি ব্লক মৌল থেকে ঢাকা বোর্ড প্রশ্ন করে। এখান থেকে খুব বেশি প্রশ্ন না, এই যে 1 নম্বরটা পড়বা, একটা অবস্থানান্তর মৌল, কিন্তু ডি ব্লক মৌল কিন্তু অবস্থানান্তর মৌল নয়, এক কথায় উত্তর তোমরা এমনিতেই পারবা। 2 নম্বর প্রশ্নটার মধ্যে একটা হলো গঠন বলবে, অথবা চুম্বক ধর্ম বলবে, অথবা সংকরণ, যে এটার গঠন কি, এটা সমতলীয় বর্গাকার, এটা হলো অষ্টতলকীয়, এটা অষ্টতলকীয়, এটা চুম্বক ধর্ম হলো তোমার প্যারাচুম্বকীয়, আর একটা কেন ডায়াচুম্বকীয়, এটা। তো এটা যতটা না ইম্পর্টেন্ট, 1 নম্বর ইম্পর্টেন্ট, 3 নম্বর ইম্পর্টেন্ট, 1 আর 3 মোস্ট ইম্পর্টেন্ট, আর এই যে 1 3 5, 1 3 5, 1 3 5 পড়ে যাবা। ঠিক আছে, 1 3 আর 5 নাম্বার যদি পড়ে যাও, আশা করা যায় এখান থেকে সেট করলে অবশ্যই পারবে। এই গেল হলো আমাদের চ্যাপ্টার 3। তা আমি একটু তোমাদের বলি যে এই চ্যাপ্টারটা হলো একটা মিশ্র টাইপ, মানে কি, সংকরণের সাথে অন্য প্রশ্ন দিতে পারে, সংকরণের সাথে হাইড্রোজেন বন্ধন দিতে পারে, সংকরণের সাথে আয়নীকরণ শক্তি দিতে পারে, সংকরণের সাথে ইলেকট্রন আসক্তি দিতে পারে, মানে টোটাল কম্বাইন করে কিন্তু তোমার কোশ্চেন করবে 3 সেট। ঠিক আছে, তো এই 3 সেটের মধ্যে থেকে যদি তুমি সংকরণ পড়ে যাও, স- যদিও বলা যায় না সংকরণ ক ঘাতে দুইটা একসাথে করবে, এমনও হয় কম, তাহলে সংকরণের সাথে অন্য প্রশ্ন মিক্স করে দিতে পারে, এই জন্য এই চ্যাপ্টার 3 কিন্তু পড়ে যেতে হবে সবটাই, বলতে পারো যে মোটামুটি সবটাই পড়ে যাওয়া উচিত। আচ্ছা, এরপরে আসি আমরা চ্যাপ্টার 4-এ। রাসায়নিক পরিবর্তন মোস্ট সহজ চ্যাপ্টার, আমি যদি বলি যে ফার্স্ট পেপারে সবচেয়ে সহজ চ্যাপ্টার বা সিকিউ অ্যান্সার দেওয়ার জন্য বেস্ট চ্যাপ্টার কোনটা, তাহলে সেটা হলো চ্যাপ্টার 4। এখান থেকে দুইটা সুনির্দিষ্ট সিকিউ আসে, একটা হলো কেপি কেসি, এই কেপি কেসি থেকে একটা একটা কি আছে, কেপি বা কেসি রাশিমালা নির্ণয় করতে বললে, এই যে রাশিমালা নির্ণয় করবা কয়টা, এই যে যেগুলো করে দেওয়া আছে দেখো, এই যে লিস্ট হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3 নাম্বার এটা দরকার নেই, 1 2 4। এই 1 2 4 তোমার ভাগ্য যদি ভালো হয়, 1 2 4 5-এর মধ্যে তুমি প্রশ্ন পাবা। আর এখানে আরো দুইটা করে দেওয়া আছে, ও সরি, 1 2 3, 1 2 3 মোস্ট ইম্পর্টেন্ট। আর বাকি যদি বাইরে থেকে যাও তাহলে 4 আর 5, এই দুইটার মধ্যে আশা করা যায় তুমি পেয়ে যাবে, 1 2 4-এর মধ্যে, 1 2 আর হলো 4, এই 1 2 4-এর মধ্যে আশা করা যায় পেয়ে যাবে। আর যদি না থাকে তাহলে সবগুলো করে গেলেই ভালো হয়, বাদ দিয়ে থেকে সবগুলো করে গেলে ভালো হয় যদি তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকো। আর যারা ভালো স্টুডেন্ট না তারা 1 2 আর 4 করে যাবা। এরপর আসো কেপিকেসির ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ম্যাথই আমি টাইপ আকারে তোমাদের ক্লাসে করে দিছি, ইউটিউবে ভিডিও দেওয়া আছে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা একটু বলে দিই, যে বিয়োজন মাত্রা আলফা দেয়া কেপি বা কেসি বের করা, যদি প্রশ্ন খুব সহজ হয় তাহলে টাইপ অন আসবে। আচ্ছা, তারপরে
এই চাপ পরিবর্তন করলে বিয়োজন মাত্রা পরিবর্তন হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হলো এখান থেকে 1 নাম্বারটা, আর হলো এই যে 5 নাম্বারটা। আর বাকি প্রশ্নগুলো তোমার যে কোনো সময় দিয়েই দেয়, যে কোনো বোর্ডে দেখো দিছে। সুতরাং যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু 2 3 4ও করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট হলো 1, আর তারপরে হলো কত, 5। এর বাইরে 2 3 4ও কিন্তু লেস ইম্পর্টেন্ট, হলো যে কোনো একটা বা দুইটা বোর্ডে এখান থেকে প্রশ্ন করবে। সুতরাং 1 আর 4 বেশি ভালোভাবে পড়বা, বাকিগুলো দেখবা। এবার আসো এই ল্যাসাতেলিয়ের নীতি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঘদাগের প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট ঘদাগের প্রশ্ন একটা, যে ল্যাসাতেলিয়ের নীতি চাপ বা আয়তনে পরিবর্তন করলে ওই যে ওটা না তো, ওটা কই, এই যে এটা ভুল বলছি। ল্যাসাতেলিয়ের নীতি হলো এই যে 4 নাম্বারটা, ল্যাসাতেলিয়ের নীতি, যে চাপ বা তাপমাত্রা বা আয়তনের পরিবর্তন করলে কি হয়, যে সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যায়। অথবা কি বলতে পারে, বিক্রিয়াটি কোন শর্তে আরোপ করলে, মানে তাপমাত্রা বাড়ালে নাকি চাপ বাড়ালে নাকি ঘনমাত্রা বাড়ালে, বিক্রিয়াটি কোন শর্তে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ দিবে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, খুব আছে, কতবার আসে তার নমুনা দেখো আমি লিখছি এখানে। তাহলে এই হলো আমাদের প্রশ্ন এখান থেকে। এই 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বারের মধ্যে কি কি বললাম, যে রাশিমালা নির্ণয়, কেপি রাশিমালা বেশি আছে, কেসি খুব রেয়ার কেসে আসে। তাহলে কেসি রাশিমালাটাও কিন্তু শিখে যাবা। ম্যাক্সিমাম টাইম তোমার বলবে কি কেপি রাশিমালা করতে। কেসি রাশিমালা খুব রেয়ার কেসে 2 1 বার আসে, বাকি সবসময় কেপি আসে। এখন দেখো, তাহলে কেপি কেসির রাশিমালা তো পড়ে যাবা। এরপরে কেপি কেসির ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট বললাম কি 1 নাম্বার আর এই যে 5 নাম্বার টাইপ। আর বাকিগুলো অবশ্যই দেখে যেতে হবে, কারণ এখান থেকে তুমি সিকিউ অ্যান্সার দিতে পারবে। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট হলো 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হলো 2টা ম্যাথ বলছি, আর বলছি হলো কেপি কেসি রাশিমালা। এই 4টা প্রশ্ন থেকে, মানে 4টা যে প্রশ্ন, এই যে এ একটা টাইপ, এই যে কেপি কেসির ম্যাথের মধ্যে 2টা টাইপ, আর হলো কোনটা, এই যে 4 নাম্বারটা, এটা যে কোন কোন পদক্ষেপ আরোপ করলে যে বিক্রির সর্বোচ্চ উৎপাদ পাওয়া যাবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে। আর এগুলো রেয়ার কেসে, এই যে 3 নাম্বারটা, তারপরে যে টাইপ 2 টাইপ 3, এগুলো হলো লেস ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে। এরপর আসি যে আমরা শেষের দিকে চলে আসছি, ভিডিও আর দীর্ঘায়িত করব না। বাফার দ্রবণ পিএইচ, এক সেট সিকিউ কনফার্ম আসবে। বেশি যেটা আছে অজৈব অ্যাসিড ক্ষারের পিএইচ, অজৈব অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয় মোস্ট 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 ইম্পর্টেন্ট গদাগের প্রশ্ন হিসেবে আসবে। একাধিক প্রশ্ন সমাধান করবা এখান থেকে, প্রশ্ন দিয়ে দেখে একাধিক সমাধান করবা, যেমন H+ নির্ণয় একটা করবা, আলফা নির্ণয় একটা করবা, তারপর কে নির্ণয় একটা করে যাবা, পিএইচ নির্ণয় করে যাবা। মানে সবগুলো টাইপ কিন্তু এখানে লিখে দেওয়া আছে, যেমন H+ নির্ণয় একটা টাইপ, আলফা নির্ণয়, টাইপ বলতে কি এক একটা ধরন, টাইপ না আসলে, সবগুলো একটা টাইপের মধ্যেই পড়ে অজৈব অ্যাসিড ক্ষারের পিএইচ। আচ্ছা, H+ নির্ণয় যেগুলো দেখবা, কে নির্ণয়, মানে যে সবগুলো টাইপের যেগুলো লেখা আছে মার্ক করা, সবগুলো প্র্যাকটিস করবা। যেমন এই আলফা নির্ণয় প্র্যাকটিস করবা কোথায়, রাজশাহী বোর্ড 23-এর 2-এর গ থেকে। কে নির্ণয় প্র্যাকটিস করবা কোথায়, ঢাকা বোর্ড 21-এর 8-এর গ থেকে। পিএইচ নির্ণয় কোথা থেকে প্র্যাকটিস করবা, ঢাকা বোর্ড 23-এর 3-এর গ থেকে। এরকম প্রত্যেকটা টাইপের একটা দুইটা করে যদি দেখে যাও, তাহলে তোমার পরীক্ষার হলে দেখবে স্মুথলি তুমি অ্যান্সার করে দিচ্ছ। 2 নম্বর, অজৈব অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয়। অজৈব মানে HCl NOH, এটা রেয়ার কেস, খুব কম মাত্রা আসে। দেখো 23 সালে শুধুমাত্র এক জায়গায় দিছে, 22 সালে এক জায়গায় দিছে, 22 সালে আর এক জায়গায় দিছে, 21 সালে দিছে 2 জায়গায়। সুতরাং এই প্রশ্ন সিকিউ না আসলেও এমসিকিউ খুব আসবে, এই জন্য এটা বাদ দেওয়া যাবে না। তুমি যদি এখানে সমাধান করো তাহলে সিকিউ গুলো এমনি পারবা। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বলা হয়ে থাকে, এই প্রশ্ন যদি টিচাররা না করে তাহলে ওর পেটের ভাত হজম হয় না। মানে বাফার দ্রবণের প্রশ্ন সে হলো ক্রিয়া কৌশল দেয় নাই, মানে ওর মনে করবো ওর পেটের ভাত হজম হচ্ছিল না, ওই প্রশ্নটা দিলে ওর পেটের ভাত হজম হয়। ঠিক আছে, এই জন্য এই প্রশ্ন বাদ দেওয়া যাবে না, খুব ইম্পর্টেন্ট। অম্লীয় ক্ষারীয় 2টা বাফারই করে যাবে। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল, তবে 99% পসিবিলিটি সবসময় অম্লীয় বাফার আসে। ক্ষারীয় বাফার কি, তুমি যদি দুর্ভাগা বোর্ডের সদস্য হয়ে থাকো, সেই বোর্ড ক্ষারীয় বাফার করবে, বাকি সবগুলো অম্লীয় বাফার দিবে। সুতরাং দুইটাই পড়ে যেতে হবে। আসো, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। এখানে দেখবা লবণের আয়তন নির্ণয়, এই প্রশ্নটা সমাধান করবা, আর বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের ম্যাথ গুলো সমাধান করবা। তাহলে আমাদের যদি বলি যে অম্লক্ষার সাম্য, এখান থেকে পিএইচ, এই পিএইচ অম্লক্ষার বাফার দ্রবণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, এই যে 1 নাম্বারটা। 3 নাম্বারটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, আর এই যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, মোস্ট ইম্পর্টেন্ট হলো এই 3টা। আর এই যে 2 নাম্বারটা যদি তুমি না পারো, তাহলে তুমি সিকিউ প্রশ্নতে এই এমসিকিউ পারবে না, কারণ পিএইচ নির্ণয় দিয়ে এমসিকিউ একটা বা দুইটা থাকতে পারে। এই গেল হলো আমাদের চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর যে 2 সেট সিকিউ, একটা হলো কোথা থেকে আসবে, বাফার দ্রবণ অম্লক্ষার, এখান থেকে এক সেট ফুল, এক সেট করবে।
ম্যাক্সিমাম টাইম প্রবাবিলিটি টাইপ এক হলো এক, আর এই যে টাইপ টু, এই যে এটা হলো আমাদের দুই। এটা হলো গদাকের প্রশ্ন করবে, আর এটা করবে হলো গদাক। কিছু রেয়ার কেসে বাফার দ্রবণের পিএইচ বের করতে বলবে। তবে একটা জিনিস তোমাদের বলে দিই, গত বছর একটা জিনিস খেয়াল করো, সবাই কিন্তু বাফার দ্রবণের ক্রিয়া কৌশল প্রশ্ন করছে। ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, চিটাগং বোর্ড 23, সিলেট বোর্ড 23। মানে কয়টা বোর্ড করছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা বোর্ড ক্রিয়া কৌশলের প্রশ্ন করছে। সুতরাং এই ছয়টা বোর্ডে ক্রিয়া কৌশল যেহেতু প্রশ্ন করছে, তারা এবছর বাফার দ্রবণের পিএইচ এর ম্যাথ দিবে। সুতরাং ধরে রাখো, এই যে ছয়টা বোর্ড যারা গত বছর ক্রিয়া কৌশল দিচ্ছে, তারা এবছর পিএইচ নির্ণয় ম্যাথ দিতে পারে। ঠিক আছে, মোস্ট পসিবল এটাই। আর যেটা কথা, যে ক্রিয়া কৌশল গত বছর দিছে বলে সেটা রিপিট হয় না এমন কিন্তু না। দেখো আমি রিপিট হয়েছে কিনা তার একটা নমুনা দেখাই। এই যে রাজশাহী বোর্ড 23-এ আসছে, আবার দেখো রাজশাহী বোর্ড 22-এও ছিল। এখানে দেখো যে এই যে ঢাকা বোর্ড 22-এ আসছে, আবার ঢাকা বোর্ড 23, দেখো রিপিট হচ্ছে। রিপিট যে হয় না এমন যেন মনে করো না। ময়মনসিংহ বোর্ড 22, আবার দেখো ময়মনসিংহ বোর্ড 23, রিপিট হচ্ছে। মানে রিপিট কিন্তু হয়। এই প্রশ্ন বললাম না যে এই প্রশ্ন টিচার না না করলে পেটের ভাত হজম হয় না? সুতরাং এই পেটের ভাত হজম হওয়া না প্রশ্ন আমি দেখাই দিচ্ছি, যে যে প্রশ্নগুলো না করলে তাদের পেটের ভাত হজম হয় না, মানে বমি করে দিতে মন চায়, যে এই প্রশ্ন আমি বমি করে দিই, না হলে আমার স্টুডেন্টরা হয়তো পারবে না, এই জন্য এই প্রশ্ন দিবেই দিবে। চ্যাপ্টার 5 এর এরকম একটা আছে যে পেটের ভাত হজম হয় না, এরকম একটা প্রশ্ন, যেটা হলো যে ভিনেগার দিয়ে খাদ্য, এই ভিনেগার কিভাবে, এই সরি, প্রথমে হলো আখ খেজুরের রস বা ভিনেগার উৎপাদন পদ্ধতি। আখ খেজুরের রস বা চিনি থেকে ভিনেগার উৎপাদন পদ্ধতি, তিনটা সমীকরণ আছে, এক আর একটু বর্ণনা দিলেই শেষ। এই প্রশ্নটা এরকম, এমন একটা প্রশ্ন যদি না করে তো ওদের পেটের ভাত হজম হয় না। ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ কৌশল, একই প্রশ্ন। মানে একই প্রশ্ন বলতে, এই প্রশ্ন না করলে পেটের ভাত হজম হয় না। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার মোস্ট আসার পসিবিলিটি 99%। কিছু কিছু ক্ষেত্রে ওরা কি করে, যেহেতু বারবার একই প্রশ্ন এসে যাচ্ছে, এই জন্য তারা আর একটা প্রশ্ন সাথে করে নেয়। সেটা কি, ভিনেগার আর খাদ্য লবণের খাদ্য সংরক্ষণ কৌশল ভিন্ন। মানে তুমি ভিনেগার লিখবা আগে, তারপর খাদ্য লবণ। ভিনেগার হলো কি, অ্যাসিডকে, ব্যাকটেরিয়া ক্ষারকে মেরে ফেলে। আর সোডিয়াম ক্লোরাইড যদি খাবারের সাথে মিশাই দেওয়া হয়, তাহলে ওর গায়ে ব্যাকটেরিয়া বসতে পারে না। যেমন নোনা ইলিশ তোমরা দেখে থাকবে, বাজারে বিক্রি করে নোনা ইলিশ, প্রচুর লবণ দিয়ে রাখছে, এই জন্য পচতেছে না। তো এই নুন কেন খাদ্যকে পচতে না দেয়, তার বর্ণনা দিতে হবে। এটা যদি গাইড থেকে পড়ে নিবা, এই যে সিলেট বোর্ড 22-23-এর 8-এর ঘতে গাইডে দেওয়া আছে, গাইড থেকে পড়ে নিবা। আর চিনি দিয়ে খাদ্য সংরক্ষণ কৌশল, এটাও বরিশাল বোর্ড 23-8-এর ঘর থেকে পড়ে নিবা। তা এই যে চারটা প্রশ্ন বললাম, এই চ্যাপ্টারটা বাদ দিতে আমি বলছি কি, যে এই চ্যাপ্টারটা তুমি পারবা। কারণ কি, এখান থেকে এক সেট প্রশ্ন তোমার অবশ্যই বাদবে। তাই এক সেট প্রশ্ন কোন চারটা পড়লে বাদবে, এই যে 1 নাম্বার 2 নাম্বার মোস্ট পসিবল এটা আসবে। যদি তোমার ভাগ্য ভালো না হয়, সেক্ষেত্রে এই যে 3 আর 4 নাম্বার প্রশ্ন তোমার পড়বে। ঠিক আছে, তাহলে এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, সবগুলো একবার রিডিং দিয়ে যাবা। একবার রিডিং দিলে পারবা, কারণ এটা বর্ণনা আর্টসের প্রশ্ন। তা এই গেল হলো আমাদের টোটাল সাজেশন নিয়ে কথাবার্তা। এখন যদি আমি বলি যে পেটের ভাত হজম হয় না কোন কোন প্রশ্নগুলো তাদের না করলে, পেটের ভাত হজম হয় না এমন প্রশ্ন হলো এখান থেকে, এই যে ইলেকট্রনের ধাপান্তরের ম্যাথ, এই প্রশ্ন না করলে ওটার পেটের ভাত হজম হয় না। আচ্ছা, এই কোয়ান্টাম সংখ্যা আহ্বাও নীতি, পাউলির বজ্রনীতি, হুন্ডের নীতি, এখান থেকে একটা গ দাগের প্রশ্ন যদি তারা না করে, ওদের পেটের ভাত হজম হয় না। এই জন্য এখান থেকে একটা গ দাগের প্রশ্ন করবে। আচ্ছা, দ্রাব্যতার মধ্যে এই যে দুটি দ্রবণ মেশালে অদক্ষেপ পড়বে কিনা, এটা যদি না করে ওদের পেটের ভাত হজম হয় না। একটা প্রশ্ন পেটের ভাত হজম করার মানে থাকবেই থাকবে। আচ্ছা, এবার আসো এই যে 1, 2 আর এই যে 4, এটা থেকে একটা গ দাগের প্রশ্ন করার পসিবিলিটি বেশি। যদি এটা না করে 1, 2, 4 থেকে, সেক্ষেত্রে সমায়নের প্রশ্ন করে। আর যদি সমায়নের প্রশ্ন না দেয়, তখন আয়ন শনাক্তকরণ দেয়। সুতরাং একটা ঘদাক যদি এটা দেয়, বাকিগুলো থেকে গদাক সিলেক্ট করার চেষ্টা করে। এরপর আসে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। যদি বলো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি, তাই যে সংকরণ। সংকরণ থেকে একটা প্রশ্ন যদি তারা না করে, তাদের ওদের পেটের ব্যথা হজম হবে না। সংকরণ পড়ে যেতে হবে খুবই ভালো করে। সংকরণ থেকে কি কি পড়বো আগেই বলছি, ওইগুলো সব পড়তে হবে। হাইড্রোজেন বন্ধন খুবই ইম্পর্টেন্ট, গদাক ভদাক আসতে পারে। ফাজানের নীতি খুব ইম্পর্টেন্ট। এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, কোনটার বেশি কোনটার কম, এই ধরনের প্রশ্ন যদি দেখো, তাহলে বুঝে নিবে এটা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা দিতে বলছে। আচ্ছা, ডি ব্লক মৌল থেকে আমি বলছি কি, এই যে পি ব্লক মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা পড়ে যাবা, আর বাকিগুলো রিডিং দিয়ে যাবা, পড়তে বেশি সময় সময় লাগবে না। ওকে, এরপরে আসি ডি ব্লক মৌলের রসায়ন। যারা ভালো স্টুডেন্ট না তারা সবগুলো দরকার নাই, যারা ভালো স্টুডেন্ট না তারা 1 পড়বা, 2 পড়বা, 3 পড়বা, 1, 2, 3, 4। বাকি এই যে 5, 6, 7 স্কিপ করতে পারো যারা ভালো স্টুডেন্ট না। ঠিক আছে, 1, 2, 3, 4 পড়ে যাবা।
ডি ব্লক মৌল থেকে পড়তে বলছি এক, এক আর তিন, এক তিন আর পাঁচ, এক তিন আর পাঁচ পড়ে গেলে হবে। রাসায়নিক সাম্যাবস্থা কেপিকেসি, এখান থেকে একটা কেপিকেসি রাশিমালা বের করবে। কেপিকেসির সাথে যদি ম্যাথ আসে, তা ম্যাথ সবসময় এক অথবা টাইপ 5 বেশি দেয়। তবে অন্যগুলো, তুমি ভালো স্টুডেন্ট হলে অন্যগুলো অবশ্যই পড়ে যেতে হবে, কারণ যে কোনো একটা টাইপ থেকে একটা ম্যাথ দিবে। কেপিকেসির মধ্যে সম্পর্ক প্রতিপাদন শুধুমাত্র 23 সালে এক জায়গায় আসছে, 21 সালে, 22 সালে একবার আসছে, চিটাগং বোর্ড একবার আসছে। মানে 21 সালে একটা, 23 সালে একটা, 22 সালে একটা, একটা করে করে আসে একটা বোর্ডে। সুতরাং এই প্রশ্নটা যদি সময় থাকে অবশ্যই সমাধান করে যাবা। এবছর একটা বোর্ডও আসবে, সেটা কোন বোর্ড আমি নিজেও জানি না। ঠিক আছে। ল্যাস হাতে লের নীতি মোস্ট ইম্পর্টেন্ট, পেটের ভাত হজম হয় না, মানে এই প্রশ্ন না করলে তাদেরও পেটের ভাত হজম হবে না। পিএইচ নির্ণয়ের ম্যাথ, এখান থেকে এই প্রশ্ন আর এই যে এই প্রশ্ন, এই দুইটার মধ্যে আসার পসিবিলিটি খুব বেশি, তবে এই প্রশ্ন পেটের ভাত না হজম করার একটা ম্যাথ। তবে এবছরের জন্য এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। তো এখান থেকে আমি জোর দিব 1 নাম্বার টাইপ, 3 নাম্বার টাইপ মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। তিন, তিনের সাথে তোমার একটা এসব থাকতে পারে। ঠিক আছে। আর এই বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, যাদের অম্লীয় বাফার এবছর দিছে তারা ক্ষারীয় বাফার পড়ে যাবে, যেমন ঢাকা বোর্ড অম্লীয় বাফার দিছে এবছর, ঢাকা বোর্ড যদি এই প্রশ্ন করে ক্ষারীয় বাফার দিবে। এই যে দেখো, রাজশাহী বোর্ড যদি অম্লীয় বাফার করে থাকে এবছর তারা ক্ষারীয় বাফার দিবে। সুতরাং আমি বলছি কি, যারা গত বছর অম্লীয় বাফার দিচ্ছে তারা এবছর ক্ষারীয় বাফার দিবে। তবে পেটের ভাত হজম হবে না, কারণ তাদের দিতেই হবে। ঠিক আছে। তা এই গেল হলো বেশি বেশি ইম্পর্টেন্ট কোন কোন জায়গাগুলো, আমি খুব ভালো করে বারবার করে বলছি, জোর দিয়ে বলছি। এগুলো দেখে যাবা। এগুলো দেখে গেলে আশা করি তোমরা পাবা। আর এই যে মানুষের রক্তের বাফার, এটাও কিন্তু পড়ে যাবা, এটাও কিন্তু প্রশ্ন করে, একবার প্রশ্ন যদিও করছে, যে মানুষের রক্তের বাফারটা দেখে যাও। এখন আসা যাক, এই যে এই প্রশ্নটা চাইলে বাদ দিতে পারো, একবার আসছে তাছাড়া দেয়, সিলেট বোর্ড বরিশাল বোর্ড একবার দিচ্ছে তাছাড়া দেয় না। তাহলে আমি যদি বলি বাফার দ্রবণের প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট, বাফার দ্রবণের পিএইচ ইম্পর্টেন্ট, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল মোস্ট ইম্পর্টেন্ট। তার বাইরে এই 4 নাম্বারটা পড়ে যাবে। তা টোটাল আমি উম, সব প্রশ্ন নিয়ে কথা বলছি। এর বাইরে যারা সিকিউ প্রশ্ন কি পড়বা সেটা তো এটাই। এমসিকিউটা কি পড়বা, এমসিকিউ বইয়ের পেছনের অনুশীলনী। আর এরপরে বোর্ড, কোন বোর্ড গুলা, 2021 সালের সকল বোর্ড, 2022 সালের সকল বোর্ড, 2023 সালের সকল বোর্ড, সকল এমসিকিউ শেষ করে ফেলবা। আর আহ, বইয়ের পেছনের পরে অবশ্যই বোর্ড পড়বা। আর যদি বইয়ের পেছনেরটা আগে পড়ো তা দেখবা বোর্ডের 90% পড়া হয়ে গেছে। আচ্ছা, এরপরে যাচ্ছি আমি কখ। কখ কি পড়বা, কখ পড়বা হলো, আমি একটা সাজেশন তোমাদের দিয়ে দিছি টেলিগ্রামে। প্রত্যেকটা চ্যাপ্টারে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এর আলাদা করে, চ্যাপ্টার 5 এর ওই সাজেশনের প্রশ্নগুলো যদি পড়ো ওর বাইরে আসবে না। আর যাদের এই সাজেশনের কপি বা এগুলো তোমাদের কাছে এখনো গুছানো নাই, তারা আপাতত নিয়ে নিতে পারো, অথবা যদি তাও না নিতে পারো, তবে তোমার একটাই শর্টকাট উপায় আছে। 2021 সালের 7টা বোর্ড, মানে 10টা বোর্ড, 2021 সালের 10টা বোর্ডের সকল কথা পড়ে ফেলা, 2022 সালের 10টা বোর্ডের সকল কথা পড়ে পড়া, 2023 সালের 10টা বোর্ডের সকল কথা পড়ে ফেলা। যদি বিগত বছরের কথাগুলো পড়ে ফেলা, তোমার ওর মধ্যে থেকে কমন আসবেই আসবে। এই গেল হলো আমার সাজেশন নিয়ে কথাবার্তা। তো আজকের মতো আমি ক্লাস শেষ করলাম। ক্লাসটা খুব দ্রুত টেনে দেখে ফেলবা, টেনে দেখে ফেলে জাস্ট পড়াশোনা শুরু করবা। সবাই ভালো থেকো, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আমি শেষ করব। তবে একটা কথা না বললেই নয়, পরীক্ষার পরে অবশ্যই আমার অ্যাডমিশন ব্যাচ শুরু হবে, মেডিকেল প্লাস ভার্সিটি। যারা চেনো তারা তো ভর্তি হবেই, আর যারা চেনো না তারা অবশ্যই জানাবা। তুমি যদি আমার ক্লাস করো, মেডিকেল ভার্সিটি ক্লাস, তাহলে বুঝতে পারবা যে কত ইফেক্টিভ। বই খোলা লাগবে না, এমন ভাবে আমি পড়াই দিই নোট করে। নোট করে যদি অ্যাডমিশনে ভালো করা যায়, মানে তুমি অবশ্যই মেডিকেলে 25টার মধ্যে 21-22টা পারবা আশা করি। আর ভার্সিটি, ঢাকা ভার্সিটি 25-এর মধ্যে তুমি 17, তো 16-17 মার্কস হাসতে খেলতে, 16-17 কিন্তু কম না। 16-17 মার্কস তোলা কিন্তু খুব টাফ ব্যাপার। সেই 16-17 বা ভালো যদি হোক 20ও তুলতে পারবা কেমিস্ট্রিতে। এমসিকিউ 15-র মধ্যে 11-12টা কমন পাবা। 11 বলতে বা 13টা, 12 থেকে 13টা কমন পাবে এমসিকিউ ঢাকা ভার্সিটির জন্য আমার কোর্স করলে। আর সিকিউ অবশ্যই, রিটেন অবশ্যই 10-এর মধ্যে 5-6 অবশ্যই পাবা, এই হলো আমার ধারণা। মানে 18 মার্কস নিচে আসে না সচরাচর যারা ভালো কথা, ভালো পড়ে। সুতরাং আমার অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে যাবা। মেডিকেলের জন্য খুব ইফেক্টিভ, 23-এর মধ্যে, ওই 25-এর মধ্যে 22-23 পাওয়ার গ্যারান্টি দিই আমি। আর যেটা বললাম, ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটির জন্য অবশ্যই 90% কমন থাকবে আমার লেকচার খাতা থেকে। আমি এমন ভাবে পড়াই, তোমার বইটা অতটা খোলা লাগবে না, লেকচার নোট করলেই জাস্ট হয়ে যাবে। ওকে, তা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।